আজকালকার দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্টই করতে জানে না। আমাদের সময় দেখতিস বিয়ে ভাঙতে তোদের যা মুখ, বাবা একটা কথাও মাটিতে পড়তে পারে না। বেশ কয়েক মাস আগে কথাগুলো শুনেছিলাম এক আত্মীয়র মুখে। খুব ইচ্ছে করছিল ওনাকে কটা কথা শোনাতে। ঠিক বলেছেন, এখনকার মেয়েরা না অ্যাডজাস্ট করতে জানে না। বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াকেও যদি আপনারা অ্যাডজাস্টমেন্ট বলে মনে না করেন, তবে পারি না আমরা অ্যাডজাস্ট করতে। বিয়ের পর সংসার টিকিয়ে রাখতে সংসারের সাথে অনেক কিছু সহ্য করতে হয়, সহমত, অনেক কিছু সহ্য করতে হয়, তবে সব কিছু নয়। অ্যাডজাস্টমেন্ট মানে কোনোভাবেই নিজের সত্তাকে বিসর্জন দেওয়া নয়। নিজের সত্তাকে টিকিয়ে রেখে যতটুকু অ্যাডজাস্ট করতে পারি ততটুকুই করব, এর বেশি করতে পারবো না। আর হ্যাঁ, এটাকে যদি আপনারা বেয়াদবি, একরোখা, অ্যাডজাস্টমেন্ট করতে জানি না এরকমই মনে করেন, তবে হ্যাঁ, আমরা এই রকমই। অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় ভাই, অনেকটা জিতে যাওয়া। আর চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়, তাই না? আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই হয়তো জানেন আমি একেবারে বেশ কিছুদিনের পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো বেটে রাখি, তারপরে কিছুদিন আরাম করে খাই। তো এরপরে যখন আবার শেষ হয়ে যায় বাটাকোটা, তখন আবার কিছুদিনেরটা একসাথে করে রাখি। তো আজকেও আমি পেঁয়াজ, রসুন এগুলো সব বেটে নেব। তো এখন সকাল সকাল আমি সব পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। আর এখানে আমাদের ঘের থেকে পালং শাক এনেছিল, তো পালং শাকগুলো বেছে তারপরে কেটে নিয়েছি রান্না করার জন্য। তো এই যে একটা লতা পাতা টাইপের লিফ, গাছের লিফ, তো এটা আমি দেখে আমাদের বাসার পাশেই দেখে ভাবতেছিলাম যে এটা যেন কোথায় দেখেছি। তো এরকম আর্টিফিশিয়াল লিফ কিন্তু কিনে অনেকেই ঘর দুয়ার সাজান। তো আমি ভাবলাম কেননা আমি এটাকে নিয়ে যাই, দেখি আমার রান্নাঘরে রেখে কেমন লাগে। তো এরপর আমি কিন্তু এখন রান্না করতে চলে এসেছি। তো এখন প্রথমে আমি ভাত আর তরকারি রান্না করব। তো এই জন্য আমি এক চুলায়, যেহেতু আমি দু চুলায় রান্না করি, তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে, আর এখন আগুন জ্বালিয়ে দিয়েছি। আর আরেক চুলায় মাছ রান্না করব। আজকে রান্না করব গজার মাছ। তো গজার মাছ যারা কাটতে না পারেন তারা কিন্তু আমার আরেকটি ভিডিও দিয়েছি, আমি মাছ কাটার ভিডিও যেদিন কেটে রেখেছিলাম সেদিনে, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ জানি এখন অনেকেই বলবেন যে এটা আবার দেখার কি আছে। তো যারা না পারেন, নতুন রাঁধুনি আপু বা ভাইয়ারা আছেন, আমি তাদের উদ্দেশ্যেই বলেছি। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এতে তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি। তো পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো হালকা ফ্রাই করে তারপরে এতে বাটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তো এই বাটা মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়া মশলা দিব, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, কারণ আগে দিলে এইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গুঁড়া মশলাটা, তো সেই জন্য আমি পরে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এটাকে আমি হালকা একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা ফ্লেভারটা চলে না যাবে। তো এখন আমার কষানো হয়ে গিয়েছে, আর এখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো এই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
তো মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। আর এইদিকে এই গুঁড়া মাছ আমি লবণ দিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে আমি ধুয়ে নেব। তো গুঁড়া মাছগুলো আমি আলু দিয়ে চচ্চড়ি করব। আর এই তো আমার গজার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব। তো এই কড়াইতেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তরকারির জন্য, যতটুকু পরিমাণ ঝোল রাখবো, মানে শাক দিয়ে রান্না করব তো এই জন্য একটু ভিজা ভিজা রাখবো। তো পানিটা বলক আসার পরে এরপরে আমি শাক দিয়ে দিচ্ছি। তো অনেকেই কি করেন, শাকটা আগে থেকে কষিয়ে নেন, তো এতে করে শাকের কালারটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে সবুজ শাকটা আর সবুজ থাকে না, লালচে হয়ে যায়। আর এইভাবে আগে পানি দিয়ে পানিটা ফুটলে তারপরে শাক দিলে কিন্তু শাকের কালারটা একদম সবুজই থাকে আর পুষ্টিগুণও বজায় থাকে। তো শাকগুলো দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনা দিয়ে ঢাকার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার জালটা একদম হাই ফ্লেম রাখতে হবে, তা না হলে কিন্তু সেই লাল হয়ে যাওয়ার সমস্যাটা হয়েই যাবে। তো এরপরে যখন বলক চলে আসছে এরপরে আমি হচ্ছে মাছ কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি, যেন মাছের মশলা শাক সব কিছু একদম অ্যাডজাস্ট হয়ে যায়। আর সব শেষে হচ্ছে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দেব, এতে করে তরকারির ফ্লেভারটা ভালো আসবে। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি যেন জিরার ফ্লেভারটা বের হয়ে না যায়। তো এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, মাছ রান্না। তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা একদম সবুজ আছে, একটুও কিন্তু লাল হয়নি। তো এইভাবে রান্না করলে যেমন শাকের পুষ্টিগুণও বজায় থাকে, তেমনি দেখতেও সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি, তরকারিটা বেড়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার ভাতও বলক এসে গেছে। তো এখন হচ্ছে 3টা আলাদা আলাদা বাটিতে আমি তরকারি বেড়ে নিয়েছি, এতে করে হবে কি, যে বাটিটা খাবো সেই বাটিটা যেন খাওয়া শেষ হয়ে যায়। আর খাওয়া শেষে নাড়াচাড়া শেষে থেকে গেলে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আর খেতে ভালো লাগে না। তো এই তো গুঁড়ো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, এতে করে লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে হচ্ছে কড়াইতে তেল গরম করে এতে পেঁয়াজ রসুন আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো এগুলো সামান্য ফ্রাই হওয়ার পরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে। আসলে শুধু লবণই না, সব মশলাই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দেখা যায় এক একজনের পরিমাণ কিন্তু এক এক হয়, কেউ একটু কম মশলা খায়, কেউ বেশি খায়। তো যাই হোক, এত বেশি দেওয়া যাবে না, যাতে করে মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় বা মশলার একটা বাজে ফ্লেভার আসে। তো আমার মশলা কষানো শেষে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো সামান্য একটু সেদ্ধ হওয়ার পরেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইদিকে কিন্তু ভাত ফুটে গিয়েছে, এখন আমি ভাত গড় দিয়ে নেব। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো একটি অংশ আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি ভালো নাও লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দোষী গুণেই মানুষ, আর আমি যে সব পারি এরকম না। আমার ভুল ত্রুটি হলে আপনারা যদি আমাকে শুধরে দেন তাহলে কিন্তু এটা আমার অনেক বড় পাওয়া। আর এই তো আমার গুঁড়ো মাছ চচ্চড়ি করা হয়ে গিয়েছে, আর আমার মাছগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। আর গুঁড়ো মাছ রান্নার ক্ষেত্রে যদি বেশি নাড়াচাড়া করা হয় তখন কিন্তু মাছগুলো ভেঙে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।